আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছ তাদের জন্য আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে মডেল টেস্ট আয়োজন করেছি। আমরা ইতিমধ্যে রসায়নের প্রথম একটি মডেল টেস্ট নিয়েছি, আজকে দ্বিতীয় আরেকটি মডেল টেস্ট এমসিকিউর ওপর আমরা নিতে চাই, যেখানে এমসিকিউগুলোকে ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে এবং আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি, সেগুলো নিয়েই মূলত আমাদের আলোচনা চলছে। আশা করছি আমাদের এই ভিডিওগুলো দেখলে তুমি রসায়নের যে কোনো এমসিকিউ এর উত্তর করতে পারবে, এমনকি তোমার এসএসসি পরীক্ষাতেও আমাদের পড়ানো এমসিকিউ থেকে অনেক প্রশ্ন হুবহু কমনও পেতে পারো। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। যারা ইতিমধ্যে আমাদের 1 নম্বর ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখোনি তারা ভিডিওটি দেখে নিতে পারো। আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্নে আজকে দেওয়া আছে, কয়লা পুড়ালে কয়লা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নিচের কোনটি উৎপন্ন করে? আমরা জানি কয়লা মানে হলো কার্বন, আর এটিকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে পুড়াই তাহলে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। তাহলে উত্তর হবে আমাদের ঘ। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়? আমরা জানি রসায়নের জনক হলো জাবির ইবনে হাইয়ান, আর আধুনিক রসায়নের জনক হলো অ্যান্টনি ল্যাভোসিয়ে। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাই, যেখানে দেওয়া হচ্ছে নিচের কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি? আমরা জানি যাদের আণবিক ভর কম হবে তার ব্যাপন হার হবে সবচেয়ে বেশি। তাহলে আমরা এই 4টি যে গ্যাস এখানে দেওয়া আছে তাদের আমরা আণবিক ভর একটু দেখতে চাই, যার আণবিক ভর কম পাবো সেটার ব্যাপন হার হবে সবচেয়ে বেশি। মিথেন আমরা জানি CH4, যেখানে কার্বনের ভর 12 এবং হাইড্রোজেনের 4, 12 আর 4 মিথেনের হলো আমাদের আণবিক ভর 16। অক্সিজেন হচ্ছে O2, যার আণবিক ভর হলো 32। প্রোপেন আমরা জানি C3H হচ্ছে 8, যার আণবিক ভর হচ্ছে 3 বারং 36 যোগ হলো 8। আর বিউটেনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, বিউটেন হলো C4H 4 দুগুণে 8 2 10, তাহলে এখানে 4 বারং 48 আরও আমাদের 10। তার মানে দেখে আমরা বুঝতে পারছি যে এখানে সবচাইতে কম আণবিক ভর হচ্ছে মিথেন, সুতরাং মিথেনের ব্যাপনের হার হবে সবচেয়ে বেশি। এবার 4 নম্বর প্রশ্নের দিকে আমরা নজর দিতে চাই, মমের জ্বলনে। 1 নম্বর বলছে পদার্থের 3টি অবস্থা পাওয়া যায়। হ্যাঁ, ঠিকই আছে, যখন আমরা মম জ্বালাই তখন মমের কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা পাওয়া যায়, সুতরাং 1 নম্বরটা ঠিক আছে। 2 নম্বর বলছে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প পাওয়া যায়। আমরা জানি মমকে দহন করলে আমরা কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, তাপ এবং আলো পেয়ে থাকি, তার মানে 2 নম্বরটা আমাদের ঠিক আছে। 3 নম্বরে বলেছে অক্সিজেন পাওয়া যায়। আসলে মমকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প পাওয়া যায়, অক্সিজেন দিতে হয়, অক্সিজেন পাওয়া যায় না, সুতরাং উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ ক নাম্বার প্রশ্নের উত্তর হবে আমাদের। এবার 5 নাম্বার প্রশ্নে আমরা চলে যেতে চাই, নিচের কোনটির প্রতীক পিবি? পিবি হচ্ছে আমরা জানি লেড, যেটার ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, সুতরাং এখানে হবে লেড। এবার আমরা যদি 6 নম্বর প্রশ্নে চলে যাই, তোমাদের এখানে আরেকটু কথা বলে রাখি, প্লাটিনামের প্রতীক হচ্ছে পিটি, মার্কারি হচ্ছে HG, পটাশিয়ামের হচ্ছে কে, আর লেডের হচ্ছে পিবি। এবার 6 নম্বর প্রশ্নের উত্তরে আমরা চলে যেতে চাই। বলা হচ্ছে পটাশিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? আমরা জানি পটাশিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে, আমরা যদি লিখি 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। দেখো পটাশিয়ামের ইলেকট্রন কিন্তু আছে 19টা, তাহলে 6 6 4 10 দিয়ে 12, 12 6 18। তোমরা জানো যে প্রথমে ইলেকট্রন দিতে না যে এসে যায়, তো এস পূরণ হওয়ার পর ডিতে যাবে, তাহলে আমাদের 18 একটা ইলেকট্রন হচ্ছে 19, তাহলে ডিতে কোনো ইলেকট্রন থাকবে না, সুতরাং এই ইলেকট্রন বিন্যাস আমরা যেখানে পাবো সেটাই হবে। এখানে দেখো ডিতে একটা আছে, এটা হবে না, এসে 2টা, এটা হবে না, এসে একটা, তার সামনে ডিতে ছিল আমাদের 0, যেহেতু ডিতে 0 না লিখলেও চলবে, তাহলে উত্তর হবে আমাদের গ নাম্বার। এবার 7 নম্বর প্রশ্নে আমরা একটু দেখতে চাই, বলা হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? আমরা জানি কৌণিক ভরবেগ হচ্ছে mvr ইজ ইকুয়াল nh/2π, যেখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, b হচ্ছে গতিবেগ, r হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, n হচ্ছে কক্ষপথের সংখ্যা, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক।
আর এখানে 2 পাই তো আমরা জানি ধ্রুবক। তাহলে এখানে আমাদের সূত্র হবে MVR ইজ ইকুয়াল NH/2 পাই। 8 নম্বর প্রশ্নে আমরা আসতে চাই, যেখানে দেওয়া আছে দেখো এত আয়নের ইলেকট্রন সংখ্যা কত। আমরা জানি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, সুতরাং এর ইলেকট্রন সংখ্যা 8 হবে, কিন্তু এখানে -2 মানে 2টা ইলেকট্রন বেড়ে গিয়েছে, সুতরাং ইলেকট্রন ছিল 8টি, 2টি বেড়ে গিয়ে ইলেকট্রন হয়েছে 10টি। যদি আমাদের +2 হতো তাহলে কিন্তু 2টি ইলেকট্রন কমে যেত। এবার আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাই। অষ্টক তত্ত্বের প্রস্তাব করেন কে? অষ্টক তত্ত্বের প্রস্তাব করেন জন নিউল্যান্ড। আমরা জানি মেন্ডেলিভ হচ্ছে পর্যায় সারণীর জনক, যে ডাব্লিউ ডোবেনার হচ্ছে ত্রয়ী সূত্রের জনক, লুথার মেয়রও কিন্তু আমাদের মেন্ডেলিভের কাছাকাছি সময়ে আমাদের যে পর্যায় সারণী সেটি সম্পর্কে একটা ধারণা উনিও দিয়েছিলেন। সুতরাং উত্তর হবে জন নিউল্যান্ড। 10 নম্বর প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আমরা জানি আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আমরা জানি প্রথম দিকে মনে করা হতো পারমাণবিক ভর, পরবর্তীতে পারমাণবিক সংখ্যা, কিন্তু আমরা জানি বর্তমানে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই কোনো একটা মৌল কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত তা আমরা সহজেই নির্ণয় করতে পারি। এবার আসি 11 নম্বর প্রশ্ন, কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না? আমরা জানি আয়নিক যৌগগুলো সাধারণত বিদ্যুৎ পরিবহন করে, এবং সমযোজীর মধ্যে যারা পোলার তারা বিদ্যুৎ পরিবহন করে। তাহলে করে না কারা? করবে না হচ্ছে সমযোজী যৌগ হতে হবে, পাশাপাশি অপোলার যৌগ হতে হবে। এখানে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, যেটি সহজেই পানিতে দ্রবীভূত হয়ে বিদ্যুৎ পরিবহন করে। ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এটিও পানিতে দ্রবীভূত হয়ে বিদ্যুৎ পরিবহন করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটি যদিও সমযোজী যৌগ কিন্তু এটি পোলার যৌগ হয়, এটিও বিদ্যুৎ পরিবহন করে। এটা হচ্ছে গ্লুকোজ, আমরা জানি গ্লুকোজ কোনো বিদ্যুৎ পরিবহন করে না, কারণ এটি পোলার যৌগ নয়। সুতরাং উত্তর হয় আমাদের ঘ নাম্বার। এবার 12 নম্বর প্রশ্নে আমরা চলে যেতে চাই। অক্সিজেন অণু গঠনে কোন ধরনের বন্ধন পরিলক্ষিত হয়? একক বন্ধন অবশ্যই না, ত্রিবন্ধন না, দ্বিবন্ধন অবশ্যই। কেমনে? এই যে অক্সিজেনের যদি অণু হয় তাহলে কিন্তু এইভাবে অণু গঠন করে, সুতরাং এখানে দ্বিবন্ধন রয়েছে। তাহলে উত্তর আমাদের খ। 13 নম্বর প্রশ্ন, স্থূল সংকেত ও আণবিক সংকেত অভিন্ন, অর্থাৎ স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই কাদের? মিথেন, হ্যাঁ, এখানে এর স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হবে, কারণ এখানে পরমাণু সংখ্যার অনুপাত করা যাচ্ছে না। 2 নম্বর সালফিউরিক অ্যাসিড, এখানেও কিন্তু পরমাণু সংখ্যার অনুপাত করা যাচ্ছে না, 2 হবে। 3 নম্বর দেখো এখানে গ্লুকোজ, এটাকে আমি অনুপাত করলে হবে CH2O। তার মানে হলো স্থূল সংকেত এবং আণবিক সংকেত অভিন্ন হবে 1 এবং 2 এর। তাহলে উত্তর হবে আমাদের ক নাম্বার। এবার আমরা 14 নাম্বার প্রশ্নে চলে যেতে চাই। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? আমরা নিশ্চয়ই জানি অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.02 × 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান। আরেকটা কথা মনে রাখবে, অ্যাভোগাড্রো সংখ্যাকে বড় হাতের n দ্বারা প্রকাশ করা হয়, সুতরাং n সমান হচ্ছে আমাদের 6.02 × 10⁻23। 15 নম্বর, তাপহারী বিক্রিয়ায় ডেল্টা এস এর মান কেমন হয়? আমরা জানি তাপহারী বিক্রিয়া হলে তার ডেল্টা এস এর মান হবে ধনাত্মক, আর তাপ উৎপাদী হলে ডেল্টা এস এর মান হবে ঋণাত্মক। 16 নম্বর প্রশ্নে আমরা আসি। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? তো আমরা জারণ সংখ্যা নির্ণয় একটা সহজ বুদ্ধি নিশ্চয়ই সবাই জানি, সেটা হলো এখানে দেখো পুরো যৌগের উপর কোনো চার্জ নেই, সুতরাং পুরো যৌগের চার্জ হচ্ছে 0। তাহলে আমি যদি জারণ সংখ্যা বের করতে চাই, ম্যাঙ্গানিজেরটা আমাদের x ধরতে হবে। পটাশিয়ামের জারণ সংখ্যা আমরা জানি +1, প্লাস হচ্ছে ম্যাঙ্গানিজ যদি x ধরি, আর এদিকে অক্সিজেনের কিন্তু জারণ সংখ্যা -2। তাহলে একটু চিন্তা করলে আমরা পাবো 4টা, এই জন্যে -8 হবে, সমান হচ্ছে 0। তাহলে আমি যদি x এর মান এখান থেকে বের করি, 8 থেকে যদি একবার দিই 7 হয়, -7 ওই পাশে গেলে +7। তার মানে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হবে +7। এবার আমরা 17 এবং 18 নম্বরে যাব। তার আগে একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের অসম্পূর্ণ বিক্রিয়াটি লক্ষ্য করে 17 এবং 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমরা জানি তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড এবং তৈরি করবে পানি। এখানে বলা হচ্ছে বিক্রিয়াটিতে দর্শক আয়নের উপস্থিতি লক্ষ্য করা যায়। একটি গুরুত্বপূর্ণ কথা এনারা বলেছেন।
পরবর্তীতে এখানে বলেছেন 17 নম্বর, বিক্রিয়াটির উৎপাদ কি হবে? তাহলে বিক্রিয়াটির উৎপাদ হবে সোডিয়াম ক্লোরাইড এবং পানি। সুতরাং আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার, সোডিয়াম ক্লোরাইড এবং পানি। এবার 18 নম্বরে বলা হচ্ছে বিক্রিয়াটিতে দর্শক আয়ন হচ্ছে। আসলে এই যে অ্যাসিড এবং ক্ষার যখন বিক্রিয়া করে পানি তৈরি করে তখন এই লবণটা আসলে এখানে আয়ন আকারে থাকে, অর্থাৎ সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আকারে থাকে, যেটি আমাদের পানির মধ্যে ঘুরে বেড়ায়, যাকে আমরা বলি দর্শক আয়ন। সুতরাং এই বিক্রিয়াতে আমাদের দর্শক আয়ন হবে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এবার 19 নম্বর প্রশ্নে আমরা আসব। বলা হচ্ছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী? আমরা জানি যে যারা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদের আমরা বলি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এখানে অ্যাসিড পানির মধ্যে দিলে এটি বিদ্যুৎ পরিবহন করে, সুতরাং এটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আর এদিকে শুকনো কাঠ বিদ্যুৎ পরিবহন করে না। সকল ধাতুগুলো সাধারণত হয় ইলেকট্রনিক পরিবাহী, কারণ এরা ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। গ্রাফাইটও একই রকম, এটাও হচ্ছে ইলেকট্রনিক পরিবাহী। সুতরাং উত্তর হবে অ্যাসিড। এভাবে সোডিয়াম ক্লোরাইড হতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে পারে, ক্যালসিয়াম অক্সাইড হতে পারে, অর্থাৎ যে যৌগগুলো পানিতে দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তারাই হচ্ছে আসলে তড়িৎ বিশ্লেষ্য। এবার আমরা 20 নম্বর এমসিকিউ চলে যাব। ইলেকট্রনিক পরিবাহী, দেখো আমাদের একটু আগে যেটা আলোচনা করেছিলাম এখানে আমরা পেয়ে যাচ্ছি ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত করে। হ্যাঁ, ঠিক আছে, আমরা জানি যে ধাতুগুলো ইলেকট্রনের মাধ্যমে এরা বিদ্যুৎ পরিবহন করে, সুতরাং এটা হচ্ছে ইলেকট্রনিক পরিবাহীর একটা বৈশিষ্ট্য। সকল ধাতু ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। গলিত সোডিয়াম ক্লোরাইড একটু আগে বলেছিলাম, গলিত সোডিয়াম ক্লোরাইড এটা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করায়, এটি হবে আমাদের তড়িৎ বিশ্লেষ্য। সুতরাং উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ ক নাম্বার। এবার আমরা 21 নম্বর প্রশ্নে যাব। গ্যালভানাইজিং পদ্ধতিতে কিসের প্রলেপ দেওয়া হয়? আমরা জানি যে কারো উপর যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় সেটাই হচ্ছে গ্যালভানাইজিং, সুতরাং এখানে হবে আমাদের জিঙ্ক। এবারে সে অকটেনের সংকেত কি? অকটেন আমরা জানি কার্বন সংখ্যা হবে 8টি এবং হাইড্রোজেন হবে তার দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। তাহলে এখানে কার্বন 6, এটি প্রশ্ন নেই। এখানের দিকে তুই তাকাই, কার্বন আছে 8টা, হাইড্রোজেন হবে 8 দ্বিগুণ 16, 2 বেশি হলে 18, তার মানে উত্তরটা হবে এটি। আর বাকিগুলোতে যেহেতু কার্বনের সংখ্যা 8টি নেই, কাজে এগুলো হওয়ার কোনো সুযোগ নেই। এবার আমরা 23 নম্বর প্রশ্নে চলে যাব। বলা হচ্ছে পিভিসি নির্মিত পানির পাইপ। পিভিসি আমরা জানি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, যেটি ভিনাইল ক্লোরাইড থেকে উৎপন্ন হয়। এটি এক ধরনের আসলে প্লাস্টিকের পাইপ। তো 1 নম্বর বলছে ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয় না, যেহেতু প্লাস্টিক এটি ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হবে না। 2 নম্বর হচ্ছে প্লাস্টিক শ্রেণীভুক্ত। হ্যাঁ, পিভিসি পাইপ যেগুলো আমরা ব্যবহার করি বা জানি এগুলো আসলে প্লাস্টিকেরই শ্রেণীভুক্ত, পরিবেশ বান্ধব কোনোভাবে এগুলো পরিবেশ বান্ধব নয়। সুতরাং উত্তর হবে 1 এবং 2। এবার 24 নম্বর প্রশ্নে আমরা আসব। পানিতে দ্রবীভূত হলে সাবান কোন অবস্থা প্রাপ্ত হয়? আমরা জানি সাবানের সাধারণ সংকেত হচ্ছে RCOONA। এটাকে যদি পানির মধ্যে দেই তাহলে এটি এই 2টি আয়ন তৈরি করবে। আমরা যদি একটু লিখি, এবং হচ্ছে সোডিয়াম আয়ন। এটাকে আমরা বলি যে স্টিয়ারেট আয়ন, এটা হচ্ছে সোডিয়াম আয়ন প্লাস হবে এটি। তাহলে এটি যেখানে হবে সেটাই হবে আমাদের উত্তর, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের খ নাম্বার। এবার বলা হচ্ছে 25 নাম্বার, সিরকার অপর নাম কি? আমরা জানি সিরকা হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ, যেটাকে আমরা আরেকটি নাম দিয়ে থাকি ভিনেগার। তার মানে সিরকার অপর নাম হচ্ছে ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিড থাকলে সেটি হবে। এই ছিল আমাদের আজকের ব্যাখ্যা সহ এমসিকিউ এর গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তো ভিডিওতে উপকারে আসলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। এরপর তোমরা আর কোন কোন বিষয়ের এমসিকিউ ব্যাখ্যা সহ ভিডিও চাও সেটিও জানাবে। আমরা আরও কিছু ভিডিও তোমাদের সামনে দিনে নিয়ে আসতে যাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।